টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়টি নিয়ে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন, অনেকেই একটা কনফিউশনের মধ্যে থাকেন। আজকে সেই বিষয়টি আমরা দূর করব যে বর্তমানে ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় অন্য কোনো ইমিগ্রেশন আবেদন করা কতটুকু নিরাপদ বা কোনো ঝুঁকি আছে কিনা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা মূল আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি হাতে সময় থাকে EB-2 নিয়ে আমরা কথা বলতে পারি, বা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নিয়েও কথা বলতে পারি, সেটা হাতে যদি সময় থাকে তাহলেই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। সবাইকে প্রথমে আমি 2026 হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অগ্রিম, কারণ আপনাদের এটা হয়তো বছরের আমার সাথে আপনাদের শেষ শো। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রিতে সারাদিনের কর্মক্লান্তি আমি জানি আপনার সামনে এখন অনেক ক্লায়েন্ট বসে আছে, সেগুলো উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং যে বিষয়টি অনেকেই জানতে চান, অনেকেই কনফিউশনের মধ্যে থাকেন, বর্তমানে ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় অন্য কোনো ইমিগ্রেশন আবেদন করা কতটুকু নিরাপদ বা ঝুঁকিপূর্ণ, সেই বিষয়টি আলোচনা করব। তবে আপনার সাথে আলোচনা করার আগে একটু এর গুরুত্বটা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে হাজারো ইমিগ্রেন্ট পরিবারের ঘুম কেড়ে নেয়, ভবিষ্যৎকে করে তোলে অনিশ্চিত। একটি কাগজ, ডিপোর্টেশন অর্ডার, এই একটি শব্দই অনেকের কাছে মনে হয়ে দাঁড়ায় আর কিছু করার নেই, সব শেষ। কিন্তু সত্যিই কি সব শেষ? আজকের বাস্তবতায় আমরা দেখব অনেক মানুষ ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থাতেই নতুন করে ইমিগ্রেশন আবেদন করছেন, আর এটাও করছেন এই ভেবে কেউ একটু আশার খোঁজে, কেউ ভুল পরামর্শে, আবার কেউ হয়তো বাধ্য হয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই আবেদন কি রক্ষা কবচ, নাকি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো? কারণ ভুল সিদ্ধান্তের মাসুল শুধু কাগজে কলমে নয়, এর সাথে জড়িয়ে আছে পরিবার ভেঙে যাওয়ার গল্প, শিশুদের ভবিষ্যৎ এবং বহু বছরের সংগ্রাম গড়া একটি জীবন। তাই আজ আমরা আবেগ নয়, আইনের আলোকে বাস্তব সত্য জানতে চাইব কখন আবেদন করা নিরাপদ, কখন সেটা মারাত্মক ঝুঁকি, আর কখন চুপ থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি প্রতিদিন এসব কেসের মুখোমুখি হন, যিনি দেখছেন সঠিক সিদ্ধান্ত কিভাবে জীবন বাঁচায়, আবার ভুল পরামর্শ কিভাবে সব কিছু ধ্বংস করে দেয়। তাই আজকের এই আলোচনা হয়তো আপনাকে অথবা আপনার পরিচিত কাউকে একটি ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে, কারণ ইমিগ্রেশনে না জেনে ঝুঁকি নেওয়া সবচেয়ে বড় বিপদ। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ডিপোর্টেশন অর্ডারের মুখে দাঁড়িয়ে নতুন ইমিগ্রেশন আবেদন কতটা নিরাপদ। অ্যাটর্নি মঈন চৌধুরী, আজকের বিষয়টি আবার প্রথমেও শুরু বলেছি, এখনও বলছি যে এই বিষয়টি কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ, এই নিয়েই আপনাকে প্রশ্ন যে ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় নতুন ইমিগ্রেশন আবেদন করা আইনগতভাবে সম্ভব কিনা, কিংবা কোন কোন পরিস্থিতিতে নতুন আবেদন করলে ডিপোর্টেশন কার্যকর হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়, আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, আপনি খুব সুন্দর করে পজিটিভ নেগেটিভ হিসাব করে কথাগুলো বলেছেন। যারা বুঝার তারা হয়তো বুঝে গেছে ইতিমধ্যেই। আমি যে জিনিসটা সবসময় বলি, সচেতন থাকার জন্য বলি, এবং আপনার কথা এটা স্পষ্ট হয়ে আসছে। আপনারা এই মুহূর্তে যারা আমাদের টিভি শোটা দেখছেন বা দেখবেন,
তাদের সবার জন্য বলছি, বাইডেন প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন কিন্তু এক নয়। আপনারা দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন, ট্রাম্প প্রশাসন যদি আপনার কোনো ডিপোর্টেশন থাকে, তারা আপনার বাসা থেকে যে খুঁজে নিয়ে আসছে। এই মুহূর্তে অনেকে আমার কাছে কল দিয়ে প্রশ্ন করে অথবা অফিসে আসে, বলে যে আগে ডিপোর্টেশন ছিল, এখন তার ইউ ভিসা, টি ভিসা, ওই ভিসা, সেই ভিসা, ডোমেস্টিক ভায়োলেন্স কি বলে, বাওয়াতে করার কি সুযোগ আছে কিনা। আমি স্পষ্টত বলতে চাই, যদি আপনারা যে কোনো বেনিফিট নিয়ে বর্তমানে যে ডিপোর্টেশন থাকে আপনাদের কোনো কারণে, বাইডেন প্রশাসনের সময় আমরা অনেকগুলা জয়েন্ট রিওপেন, মোশন টু রিওপেন করেছি, এগুলা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু বর্তমান সরকার এগুলার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যদি কারো ডিপোর্টেশন হয়ে থাকে, সে কিন্তু প্রথাগত ভাবে এবং বাস্তবিক অর্থে ইমিগ্রেশন তাকে যে কোনো জায়গা থেকে গ্রেফতার করতে পারে, যদি সুযোগ থাকে। তাকে পেলে তাকে আর ছাড়বে না। অনেক বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যে এই কেসে আপনার ডিপোর্টেশন থাকলেও সমস্যা নাই। হ্যাঁ, আমি বলবো সমস্যা আছে। আপনার ইমিগ্রেশন হয়তো, আইস হয়তো জানতো না যে আপনি কোথায় আছেন, কিন্তু আপনি যখন কোনো একটা ফাইল করলেন, তখন আপনাকে কিন্তু বর্তমান স্ট্যাটাসটা তারা চেক করবেই। চেক করার সাথে সাথে ধরবে যে আপনি অলরেডি ডিপোর্টেড হয়ে গেছেন। এই ক্ষেত্রে আজকে কিন্তু আপনি স্টে অর্ডার দেওয়া নাই কোথাও, যে কোথাও করতে অর্ডার দেওয়া নাই যে এই লোককে ধরা যাবে না, এরকম কোনো আইন কোথাও নাই। যদি কেউ দেখাতে পারে, আমি এটার সাথে হয়তো ক্লায়েন্টের স্বার্থে আমি যোগাযোগ করব, কিন্তু এইরকম কোন আইন কোথাও নাই যে অন্য একটা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করলে আপনার ডিপোর্টেশন স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, যদি ইমিগ্রেশন কোর্টে আপনি জয়েন্ট মোশন টু রিওপেন করেন, তখন স্থগিত হতে, তখন এটা রিওপেন হবে, কিন্তু এছাড়া কোনো এরকম কোনো সুযোগ নাই। বাইরের প্রশাসনের সহ আমরা দেখছি, তখন অন্য কিছু ফাইল করলে, ইউ ভিসা বলেন, টি ভিসা বলেন, বা বাওয়া বলেন, যেগুলা দিয়ে যদি কোনো সময় করা হতো, আমরা জয়েন্ট মোশন রিওপেন করা যায় এবং সুযোগ আছে। কিন্তু এই ক্ষেত্রে জয়েন্ট মোশন রিওপেন এখন সরকার খুব যে একটা দিচ্ছে এরকম দিচ্ছে না, রেয়ার কেস। অনেকে আছে 3 বার, 4 বার, 5 বার পর্যন্ত মোশন রিওপেন করেন, কোনো ফল হচ্ছে না, শুধু একই ফাইল বারবার করে যাচ্ছে। এগুলা ক্লায়েন্টের সাথে এক ধরনের, আমি বলবো ক্লায়েন্টকে সচেতন না করেই করা হচ্ছে। আমি এটা সম্পূর্ণ এথিক্স থেকে বলছি, আমরা কোনো ক্লায়েন্টের ক্ষতি চাই না, কিন্তু আপনার একটা ভুল ফাইলের কারণে যদি ইমিগ্রেশন বাসা থেকে আপনার খুঁজে নিয়ে যায়, এর থেকে দুঃখের আর কি হতে পারে। কিন্তু অতীতের সাথে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমি আবারও বলবো, আপনারা যদি এইরকম সিচুয়েশনে কেউ পড়ে থাকেন, ডিপোর্টেশন হয়ে থাকে, ইটস নট অ্যাবাউট মানি। আপনি টাকা কাকে কত দিলে এটার কথা বলছি না আমি। আপনার সচেতন থাকা উচিত এবং আপনি একজন না 3জন লয়ারের সাথে কথা বলেন, বাস্তবটা বুঝেন, আসলে আপনার সুযোগটা কত, রিস্কটা কত রোগের আছে। আপনি রিস্ক নিয়ে কথা বলছেন। আমরা চাই না একটা বাংলাদেশি তার ভুল সিদ্ধান্তের কারণে এই দেশ থেকে গ্রেফতার হলে কিন্তু আপনাকে আবার ওই যে করতে হবে, আপনাকে আবার বন্ড হিয়ারিং করতে হবে। আর একবার ডিপোর্টেশন থাকলে বন্ড হিয়ারিং এর সুযোগ দেয় না, এখন আর এই সুযোগটা নাই। তা আপনি যেটা বলছিলেন যে মোশন টু রিওপেনের কথা বলছিলেন, তো কোন কোন ক্ষেত্রে আসলে, তাহলে এই ক্ষেত্রে আপনি ঝুঁকির কথা বললেন, কোন কোন ক্ষেত্রে মোশন টু রিওপেন বা স্টে রিমুভাল অনেক সময় এই জীবন বাঁচাতে পারে, কোন কোন ক্ষেত্রে? একটা, যদি কারো মোশন টু রিওপেন কখন করা হয়, যদি কারো কোয়ালিফাইড রিলেটিভ থাকে, ধরেন আপনার ছেলে মেয়ে আমেরিকান সিটিজেন বা আপনার ওয়াইফ আমেরিকান সিটিজেন, আপনি হয়তো কোনো কারণে ডিপোর্ট হয়েছেন, এই ক্ষেত্রে মোশন রিওপেন করা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা বাস্তবিক করতে ট্রাম্প প্রশাসনগুলো উৎসাহিত করে না। কিন্তু মোশন টু রিওপেন করার মানে এই না যে আপনাকে তারা এই দেশে থাকতে, এই দেশে এটা করতেই হবে, এরকম বাধ্যবাধকতার নিয়ম নাই। যেহেতু বাধ্যবাধকতার নিয়ম নাই, আজকে আমরা ফোর্স করতে পারবো না ওপেন করতে হবে, এটা জয়েন্ট মোশন টু রিওপেন করতে হয়, সরকার পক্ষ অনুমতি দিতে হয়। এবং এটা অনেকের ক্ষেত্রে, অনেকে আমার কাছে আসছে, অনেক এই দিনে অনেকে আসছে, একই লয়ার তার জন্য 2 বার 3 বার একই মোশন বারবার ফাইল করে হওয়ার সম্ভাবনা আছে। আই ডোন্ট ডু দিস, কারণ এগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে এক ধরনের মিথ্যা বলা হবে। একই জিনিস বারবার ফাইল করছে, টাকাও দিচ্ছে, বারবার ফাইল করছে, কিন্তু এটা হচ্ছে কি, আপনি ইমিগ্রেশনকে জানিয়ে দিচ্ছে আপনি কোথায় আছেন, তারা হয়তো আপনার ফাইলটা জানতো না আপনি কোথায়, আপনি ইচ্ছা করে জানাচ্ছেন যে আমি এখানে আছি, আমাকে পিক আপ করে আসি। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা এইসব জিনিস যদি ব্যাড সিচুয়েশন থেকে থাকেন, আপনারা আত্মীয় নিয়ে কথা বলেন, আপনারা একজন না 2জন 3জন লয়ারের সাথে কথা বলেন, দেখেন কি আপনার সঠিক কথাগুলো বলছে। আমি কারোর বিরুদ্ধে বলছি না, আইন এক জিনিস আর বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন রকম। বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে আমি কথা, আমি দেখছি যে যারা
এমনও লোক দেখছি যে লয়ার কাছে যাচ্ছে, যাওয়ার পর তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, ফাইল করছে, সে বুঝতেছে না যে এটা কি করবে। সেই ক্ষেত্রে আবার তাকে বন্ডের জন্য অ্যাপ্লাই করবে, অনেক সময় বন্ড এখন দিচ্ছে না। যদি আপনি অ্যারাইভেল এলিয়েন হন, বন্ড কিন্তু পাচ্ছেন না, বন্ড যাদের এখতিয়ারের বাইরে, জুরিসডিকশনের নাই। সেই ক্ষেত্রে সবকিছু বিবেচনা করে আমার মনে হয় আমরা যারা অ্যাটর্নি আছি, আমরাও ক্লায়েন্টদেরকে শুধু সব দিকে উৎসাহিত করব না, আমরা অনেক ক্ষেত্রে বাস্তবটা বুঝাতে হয়। ব্যবসা অলওয়েজ বিজনেস না, আমরা বাস্তবের নিরিখে কাজ করতে হবে, ক্লায়েন্টরা যেন সবকিছু জেনে শুনে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এক্ষেত্রে যেটা আপনি বললেন, ঝুঁকির কথা বললেন, ভুল সিদ্ধান্তের কথা বললেন, তো অনেকেই তো মনে করে থাকেন বা বলেনও, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বলেনও যে আবেদন করলেই তো স্টে পাওয়া যায়। এটা কি আসলেই সত্যি মিথ না বাস্তবতা? আবেদন করলে স্টে দুই জিনিস। ইমিগ্রেশন কোর্টে যখন কারো ডিপোর্টেশন হয়ে যায় তখন একমাত্র ইমিগ্রেশন কোর্টেরই ক্ষমতা, আবার হায়ার কোর্টের ক্ষমতা। এখন সার্ভিসে কিন্তু স্টে করতে পারে না। আপনার যদি ডিপোর্টেশন হয়েছে, ইমিগ্রেশন জাজ আপনাকে ডিপোর্ট করলো ইন অ্যাবসেন্সিয়া, ডিপোর্টেশন অনেক কারণ হতে পারে। আপনি তো কোর্টে যান নাই ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন, আপনি হয়তো ভলান্টারি ডিপার্চার নিয়েছেন, তারপরে আপনি আর যান নাই, ভাবছে যে আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে, আমি দেশে যাব না, থেকে যাব, দেন ইটস এ অটোমেটিক ডিপোর্টেশন। আরেকটা হচ্ছে জাজের অর্ডারের মাধ্যমে ডিপোর্টেশন হওয়ার পরে আপনার কিন্তু ওই কোর্টটা যদি আপিল না করেন, ডিপোর্টেশন উইল রিমেইন অ্যাক্টিভ। আপনাকে যে কোনো জায়গায় যদি তারা যদি অ্যারেস্ট করে কোন কারণে, ইউ উইল বি ডিপোর্ট, আপনি ডিপোর্ট আপনাকে নিয়ে যাবে। এখন শুধু দেশে যাওয়ার ছাড়া আপনি বন্ড ফাইল করতে পারেন, রিওপেন ফাইল, তখন রিওপেনটা অনেকটা, যখন অ্যারেস্ট করে আর ডিপোর্টেশন অর্ডার সহ তার রিওপেন করার সুযোগটা খুবই কম, কারণ সে তো অলরেডি ডিপোর্টেড হয়ে গেছে, তাকে বাইরে করার কথা। এখন যদি আপনি সার্ভিসে কোনো ফাইল করলেন, ইউ ভিসা ফাইল করলেন, টি ভিসা ফাইল করলেন, ভাওয়া করলেন, ইট ডাজন্ট হ্যাভ এ জুরিসডিকশন টু স্টে। তো এখানে বুঝতে হবে কোর্ট এক জিনিস, ইউএসসিআইএস আরেক জিনিস। সেই ক্ষেত্রে আমি কাউকে যদি ডিপোর্টেশন থাকে এই অবস্থায় কাউকে উৎসাহিত দরকার, আপনি এটা ফাইল করুন হয়ে যাবে। দ্যাট মিন্স তাকে আমরা, যে হয়তো সরকার জানতো না সে কোথায় আছে, আমরা বলে দিচ্ছি আমি এখানে আসতে, আমার কাছে পিক আপ করো। সেটির পরে আবার আমি আবার তাকে বলবো আপনি বন্ড ফাইল করেন, বন্ডের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে অলওয়েজ বিজনেস না, ক্লায়েন্টের স্বার্থে ক্লায়েন্টকে বুঝতে হবে সে আসলে জেনারেশন সিদ্ধান্ত রিস্কটা নিচ্ছে কিনা। সে জেনারেশন রিস্ক না, হ্যাঁ ভাই আমি হয়তো ডিপোর্ট হয়ে যাবো, সমস্যা নাই, দেন ডু ইট। কিন্তু উৎসাহিত করা এটা এখনই করেন, এখন করলে হয়ে যাবে, এই জিনিসটা বাস্তবের নিরিখে না। আমি সবসময় বাস্তব ভিত্তিক কথা বলি, আইন আর বাস্তব একসাথে মিক্স করে কথা বলতে হবে। তাহলে এক্ষেত্রে ধরুন যে অ্যাসাইলাম, পারিবারিক পিটিশন বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের কথা যদি বলি, আবেদন যদি বলি, সব ক্ষেত্রে কি সমানভাবে ঝুঁকিপূর্ণ এখন? আমি ঝুঁকিটার কথা বলছি যারা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে অলরেডি, তাদের ঝুঁকিটা আপনারা দেখছেন। আমরা অতীতে এই সরকারের আমলে পেয়েছি 1.820 মিলিয়ন ইউএস ডলার ফাইন হচ্ছে অনেকের ক্ষেত্রে। আমাদের কাছে ফাইলগুলো আছে, ফাইন হচ্ছে কারণ তারা একটা সময় ডিপোর্টেশন অর্ডার ছিল, তারা যায় নাই। এটা যদি বাস্তবতার নিরিখে সম্পূর্ণ অবাস্তব, এই টাকাটাই লোক কোথা থেকে দেবে? তখন তারা করতেছে কি, যারা কাজ করে বাংলাদেশি আছে আমার ক্লায়েন্ট, তাদেরকে আবার ওয়েজ গার্নিশমেন্ট করে নিয়ে যাচ্ছে, যে একটা বেতনের 10% তারা মাসে মাসে দিচ্ছে। তারপর তারা ভাবছে যে এখানে থাকি আমরা, 10% দিলে তো 90% সে পাচ্ছে। তো এগুলা জিনিসগুলো বুঝতে, বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। তো এক্ষেত্রে একজন সাধারণ মানুষ যিনি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, তিনি তো নিজেকে মনে করেন আমি সাগরের মধ্যে ডুবে আছি, সেখান থেকে, হ্যাঁ, তো সেখান থেকে আমি বাস্তবটা বলতেই হবে, যাদের ডিপোর্টেশন আছে they are in trouble right now। আপনি সত্যটা স্বীকার করতে হবে, চলে যাওয়ার আগে বোঝা উচিত যে সে একটু সতর্ক থাকতে হবে। এই যে বোঝার কথাটা বলেন, এটি আমি জানতে চাচ্ছিলাম যে একজন সাধারণ ইমিগ্রেন্ট কিভাবে বুঝবেন যে তার কেসে আবেদন করা উচিত নাকি উচিত নয়, এটা কিভাবে বুঝবেন? তাকে বলছি, যদি তার এলিয়েন নাম্বার ডিপোর্টেশন থাকে, যে এত তারিখে ডিপোর্ট হয়ে গেছে, দ্যাট মিন্স তার ফাইনাল অর্ডার ডিপোর্টেশন আসছে, ফাইনাল অর্ডার ডিপোর্টেশন আছে, তার আর কোনো কেস একমাত্র অপশন কোয়ালিফাইড লিভ থাকে, রিওপেন করতে পারে। কিন্তু রিওপেন করার এমন রিস্ক যে আজ যখনই আপনার সুনির্দিষ্ট ঠিকানা জানবে, তারা এখানে আসতে পারে আপনাকে। তো জিনিসটা বারবার বলছি যে আপনি ইচ্ছা করে বলতেছেন আমি আইসে, তো আপনাকে জানতো না কোথায় আছেন, অনেকজন ঠিকানা পরিবর্তন থাকে। কিন্তু আপনি যখন ফাইল করলেন ইউএসসিআইএস এ, তখন কিন্তু এটা কিন্তু আইসির সাথে কানেক্টেড। তারা আপনার ভেরিফাই যখন করবে এলিয়েন নাম্বার দিয়ে, দেখবে ডিপোর্টেড, তারা অবশ্যই জেনে গেল কোথায় আছে, ওকে পিক হিম আপ, ফাইন।
তার কোনো কোর্টের হিয়ারিং এর প্রয়োজন হয় না। যাদের একবার ডিপোর্টেশন হয়ে গেছে তারা যদি কখনো অ্যারেস্ট হয় তাদের আর কোনো কোর্টের হিয়ারিং দিতে বাধ্য না। তার কোনো জুরিসডিকশনে যা বলবে কেস ইজ ওভার, একমাত্র অপশন রিওপেন। রিওপেনটা যখন আপনি জেলে থাকবেন, রিওপেনটা কতটুকু বাস্তবতা আপনি বুঝেন। আগেও 2 বার হয় নাই, 3 বার হয় নাই, 5 বার করছে, কয় স্যার আমাকে শুধু বারবার লয়ার বলে করেন হয়ে যাবে। সেই জিনিসটা আমরা আসলে পছন্দ করি না। আমাদের দেশের লোকজন একটু একটু বিদেশি লোক দেখলে খুশি হয়ে যায়, মনে করে সে বলছে হয়ে যাবে, কিন্তু আমরা যে এত সুন্দরভাবে বুঝাই বলি তারা বুঝতে চায় না। So this is very important for everyone to know, not for Bangladeshi, but all people, all immigrants should know the consequences. যে ফাইলটাই করেন না কেন, you should know the consequences. তারপর আপনি অ্যাটর্নি হিসেবে আমাদের দায়িত্ব হবে তার গুড ব্যাড দুইটাই বুঝিয়ে দেওয়া। তারপর সে যদি স্যার আমার রিস্ক নেবো, ওকে ডান। বা সে যদি রিস্ক নিতে না চায়, এটা বোঝানো উচিত তার রিস্কটা থেকে যাচ্ছে। আর যে আমরা সহজে বলে যে সবকিছু হয়ে যাবে, নো, দিস ইজ নট দ্য ওয়ে। আরও প্রশ্ন আপনার কাছে এই বিষয়গুলোতে আছে, বিশেষ করে যারা ভুল বা অসম্পূর্ণ আবেদন করেন, যদি করে থাকে কেউ, তাহলে কিভাবে সেটা ডিপোর্টেশন দ্রুততর করে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার এজন্য অনেকে আমার শত্রু হয়ে যাচ্ছে বর্তমানে, আমি সত্য কথাগুলো বলাতে। যারা ব্যবসা নষ্ট তারা আমার শত্রু মনে করে, বাট আই এম টেলিং দ্য ট্রুথ, এক্স্যাক্টলি ফ্যাক্ট টু ফ্যাক্ট। একজন ভদ্রলোক আসলো গত সপ্তাহে, সে মহিলা এই দেশে বিয়ে করেছে, তার হাজবেন্ডের ডিপোর্টেশন অর্ডার আছে, সেও জানে, কিন্তু বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে। এখন সে একজনের কাছে ট্যাক্স ফাইল করে, সে ক্লেম করে সে এনরোল এজেন্ট, ফাইন এনরোল এজেন্ট কাজ। সে আবার আমেরিকান বার অ্যাসোসিয়েশন মেম্বার, মানে কিন্তু লয়ার না। সে ইন্টারপ্রেটিং করে যায়, কোর্টে ইন্টারপ্রেটিং করতে যায় বিভিন্ন জায়গায়। সে ফাইল করছে তার জন্য কি I-130 ফাইল করছে। I-130 ফাইল করার পরে সে যখন ইন্টারভিউ দেখেছে, সে বলছে যে আমি তো আমেরিকান মেম্বারকে গেট আউট অফ হিয়ার বিকজ ইউ আর ইন্টারপ্রেটার, ইউ ক্যান নট টক, ইউ ক্যান টক অনলি হোয়াট ক্লায়েন্ট সে। ইন্টারপ্রেট করতে পারেন আপনি কিন্তু অ্যাটর্নি এট ল না হলে আপনি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারেন না। আপনি শুধু ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করেন। তাকে রুম থেকে বের করে দিচ্ছে যে তুমি একটা কথা বলবা, গেট আউট। তুমি শুধু ইন্টারপ্রেটিং করতে আসছো, ইন্টারপ্রেটিং করবা। তার সমস্যা হয়েছে কি, তারপরে এখন তাকে আইস খুঁজছে যে ইয়ার পরে ওই দিন তার অ্যারেস্ট করে। তার ওয়াইফ বললো কি যে স্যার আমি জানতাম না যে ডিপোর্টেশন আছে, কিন্তু ফাইল করে দিচ্ছে। এখন তাকে আইস আনাগানা খুঁজতেছে। ওই দিন তাকে সুযোগ করতে পারে, পরে তারা জানতো না যে লোকটা কোথায় আছে, এখন জানতেছে কোথায় আছে। এইগুলো হচ্ছে ভেরি সিরিয়াস কনসিকুয়েন্সেস। না জানলে এসব কাজ করা উচিত না, বিশেষ করে কোর্টের ফাইলগুলা যেগুলা ডিপোর্টেশন হয়ে গেছে বা ডিপোর্টেশন প্রক্রিয়া আছে, এসব ফাইলগুলা অ্যাটর্নি ছাড়া কেউ হ্যান্ডেল করা উচিত তাই মনে করি, উচিত না। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। সেই প্রশ্নগুলো আমরা জানতে চাইবো, তবে 2-1টা প্রশ্ন আগে নিয়ে নেই। ফেসবুক থেকে 2টো প্রশ্ন নিয়ে টেলিফোনে যাব। দীপু খান তিনি বলছেন, আমার কেস অনলাইনে আসে না, তাহলে আমি কি করব, কিভাবে জানতে পারবো? অনলাইন যদি না আসে, আপনার কেসটা কোর্টে আছে নাকি ইউএসসিআইএস এ আছে বুঝতে হবে। কোন ইউএসসিআইএস থাকলে আপনার পেন্ডিং দেখাবে। নেক্সট স্টেপ গুলো আপনাকে, যদি আপনি অ্যাকাউন্টে যান, আপনাকে বলে দেবে যে কোন স্টেজে কেসটা আছে, নেক্সট প্রসেস কি বলে দেবে, যে নেক্সট প্রসেস ইন্টারভিউ অথবা স্টিল রিভিউইং বলে দেবে। আর যে কোর্টে থাকে, যে ডেট নাও আসে, আপনি দেখতে পারবেন যে কেসটা পেন্ডিং আছে। যে এটাই যদি সিস্টেমে থাকে, দ্যাট মিন্স ইউ আর ইন দ্য সিস্টেম। অনেকে আবার অ্যাটর্নিকে ভুল বুঝে, কয় স্যার আমার লয়ারে কেস করলো, এটা কোথাও দেখা যায় না। এই ক্ষেত্রে আপনার লয়ারের কোনো ভুল নাই, কারণ ইমিগ্রেশন সিস্টেমটা এরকম। যদি নেক্সট ডেট না থাকে কিছুই করে না। তবে লয়ারের আমাদের এজ এন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব হলো আপনার ফাইলটা যথাযথভাবে এবং যথাযথ প্রক্রিয়ায় কোর্টে উপস্থাপন করা। কিন্তু আপনাদের ক্লায়েন্টের দায়িত্ব হচ্ছে অ্যাটর্নিকে সব তথ্য সঠিকভাবে দেওয়া। মিথ্যা তথ্য দিবেন, অ্যাটর্নি ইজ নট রেসপন্সিবল ফর ইউর ইনফরমেশন। আমরা সবসময় বলি যে অ্যাটর্নিরা আপনাদের ক্লায়েন্টের স্বার্থে কাজ করি, এবং ক্লায়েন্টে যে তথ্য দেয় ওই তথ্যগুলো আমরা উপস্থাপন করি। আমরা কিন্তু ক্লায়েন্টের নাম, ঠিকানা বা তার যে স্টোরি আমরা কিন্তু মেকআপ করতে পারি না, উচিত না, কেউ করেও না। রিয়েল অ্যাটর্নিরা কোন সময় স্টোরি মেকআপ করবে না, আমরা কোন সময় করি না। কিন্তু এরা আপনার থেকে আসতে পারে যে একই ধরনের স্টোরি হওয়া, তো অনেক অ্যাটর্নি এখন প্রবলেমে পড়তেছে। একই স্টোরি, একই লোক, শুধু নামগুলা চেঞ্জ করে যাচ্ছে। ওগুলা তারা ইমিগ্রেশন খুব সিরিয়াসলি দেখতেছে যে আসলে একই অফিস থেকে একই স্টোরি, একই পার্টি, একই লোক, মানে শুধু নামটা পরিবর্তন, সবই এক। দিস ইজ রং কনসেপশন।
যা দীপু খান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার এই অসম্পূর্ণ প্রশ্নটি করতে যে 3বার আপনি প্রশ্নটি পাঠিয়েছেন, তাতে করে আপনার অন্য যে যারা একটু সুবিধা পাওয়ার চেষ্টা করেন, 2-1টা প্রশ্ন করার চেষ্টা করেন আপনার সহযোগী হিসেবে, তারা কিন্তু বঞ্চিত হয়ে যায়। আপনার প্রশ্নটা যদি একবার করতেন আমরা বেশি খুশি হতাম। এপি রহমান তিনি বলছেন, যারা ফুড ডেলিভারি করার সময় রেড লাইট টিকিট পায়, এটা লাইক ক্রিমিনাল কোর্টে যেতে হয়, এজন্য কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ। যদি কোন ধরনের ক্রিমিনাল অফেন্সে সম্পৃক্ত হন, অবশ্যই এটা আপনার ইমিগ্রেশন যদি সিটিজেন না হয়ে থাকেন, দিস আপনার জন্য রেড ফ্ল্যাগ। আবারও বলছি, কোন ক্রিমিনাল টিকেট, কোন ধরনের অ্যারেস্ট আপনার জন্য রেড ফ্ল্যাগ। যদি গ্রিন কার্ড না থাকে তাহলে আপনার ডিপোর্টেবল অফেন্স, আর যদি গ্রিন কার্ড থাকে তাহলে এটা খুব সিরিয়াসলি নিচ্ছে। এখন আপনারা যদি দেখেন যে রেড লাইটে সাধারণত সিভিল ইনফ্রাকশন, রেড লাইটটা কোন সময় ক্রিমিনাল কোর্টে যেতে হয় না, এটা পয়েন্ট যায়। তারপরে আপনারা সতর্ক থাকবেন। ফুড ডেলিভারি এই সম্পর্কে একটা কথা না বললেই নয়, অনেকের হয়তো ওয়ার্ক পারমিট আছে, তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হন, অনেকেই ভয়ে পুলিশ কল দেয় না, মনে করে যে পুলিশ, আমি তো শুধুমাত্র ওয়ার্ক পারমিট, টেলিভিশনে যেরকম ভয় দেখাচ্ছে আমার তো অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমি সে ভিকটিম হলেও সে ক্লেম করে না। আমি আপনাদেরকে বলবো, সাধারণত যেসব ডেমোক্রেটিক অধ্যুষিত স্টেট গুলো আছে, ওইসব স্টেটে স্টেট পুলিশ বা সিটি পুলিশ তারা কখনো ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করে না। কিন্তু যদি আপনি অ্যারেস্ট হন কোনো সময়, তখন তারা ওই অ্যারেস্ট রেকর্ডটা অটোমেটিক ফেডারেলে চলে যায়। সো যদি সিভিল ইনফ্রাকশন, আপনি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হন, আপনাকে কেউ হিট করলো, অবশ্যই আপনি পুলিশ কল দেন। এখানে আপনি তো ভিকটিম, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি ডিফেন্ডেন্ট হন, অ্যাকিউজড হন, আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, ও যদি আপনার যে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, দেন আপনি খুব সতর্ক থাকবেন। অনেক ধন্যবাদ এপি রহমান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু ফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাটর্নি মঈনউদ্দিনকে সালাম এবং নিউ ইয়ারের শুভেচ্ছা। জি, আপনাকেও। জি, আমার কোয়েশ্চন হলো, আমার মা বিজি ভিসা নিয়ে আসছিল 2 বছর আগে। তো এরপরে আমি ইউএস সিটিজেন হওয়ার পরে আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো উনি এখন আসবে আর কি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে। তো আমার কোয়েশ্চন হলো, ওই সময় আমার আম্মার সাথে আমার ছোট ভাই আসছিল বেসিক ভিসা নিয়ে, আন্ডার এজ। তো এখনো ভিসা ওইটা অ্যাক্টিভ আছে। তো আমার কোয়েশ্চন হলো, এখন যদি ওরা আমি আবার নিয়ে আসতে চাই, তাহলে কি আমার আম্মু আসার আগে ওকে আনবো না আম্মু আসার পরে আনতে হবে? এইটা হলো নাম্বার 1 কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হলো, ওকে আনার পরে, আমার ছোট ভাইকে আনার পরে আমি F1 স্টুডেন্ট এর স্ট্যাটাস এটা চেঞ্জ করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে হাই স্কুল থেকে? কারণ হাই স্কুল থেকে তো I-20 ইস্যু করে না ওরা। তো কি কি ডকুমেন্ট লাগবে, বা একটু যদি আমাকে এগুলো আইডিয়া দিতেন ভালো হতো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার সৌভাগ্য, বর্তমানে যদি আপনার ভাই আমেরিকা আসে, আপনার মা গ্রিন কার্ড পাওয়ার পরে 1 মাস পরে যদি আসার, গ্রিন কার্ড পাওয়ার পরে তার জন্য অ্যাপ্লাই করে 1 মাস পরে এটা তো কারেন্ট হয়ে যাবে। কারণ F2A ক্যাটাগরিটা এইখানে থাকলে খুব ফাস্ট, উইদিন 1 মান্থ এটা কারেন্ট হয়ে যায়। সো আপনি যদি চলে আসে, আপনি সাথে 1 মাস পরে ফাইল করার 1 মাস পরে, 2 মাস পরে আপনি হয়তোবা তার জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ডের জন্য ফাইল করতে পারবেন। ইট ইজ ট্রু। কিন্তু আপনার ভাইকে আপনার মা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এই যে স্ট্যাটাসটা, যে কোনো একটা স্ট্যাটাস ধরে রাখতে হবে। যদি ইন্টারভিউর আগ পর্যন্ত স্ট্যাটাসটা ধরে না রাখে, তখন তার কিন্তু আর গ্রিন কার্ড হওয়ার সুযোগ নাই, যেহেতু আপনার মা গ্রিন কার্ড হোল্ডার। সিটিজেন হলে এটাও সাধারণত ওয়েভ করা হয়। কিন্তু যে এখন প্রশ্নটা হচ্ছে, সে কিভাবে এখানে থাকবে? স্টুডেন্ট ভিসা যদি আপনার ভাই আসে, হ্যাঁ, পাবলিক স্কুলে কোনো I-20 ইস্যু করা হয় না। কিন্তু প্রাইভেট স্কুলে যদি আপনার ভাইকে আপনি পড়াতে চান, প্রাইভেট স্কুলে যদি আপনি পে করেন, টিউশন ফি পে করলে তারা আপনাকে I-20 ইস্যু করবে, এবং আপনার ভাই যতদিন পর্যন্ত লেখাপড়া শেষ না হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট কলেজে বা প্রাইভেট স্কুলে তারা কিন্তু I-20 ইস্যু করে পড়তে পারবে ইচ্ছা করলে। অনেকে আমরা দেখেছি, এমনও করেছি যে স্টুডেন্টের সাথে, স্কুলের স্টুডেন্টের সাথে মা বাবা এসে থাকতেছে ডিপেন্ডেন্ট হিসেবে, তাদের গার্ডিয়ান হিসেবে থাকতেছে। তো এর সমস্যা হওয়ার কথা না, আপনাকে একটু এক্সপেন্সিভ, এটা ইজি না। তো সেক্ষেত্রে উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে ওনার মা তো আসছেন এখন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, তো ওনার ছোট ভাইয়ের তো ভিজিট ভিসা আছে, ওনার মায়ের সাথে আসবে না পরে আসবে, সেটা বলেছিলেন।
এটা উনার বিষয়, কখন নিয়ে আসবে, বাচ্চার বয়স কত ডিপেন্ড করে। তারা যদি ইমিগ্রেশন যদি মনে করে সেখানে সে অ্যাডজাস্ট করে, তারা হয়তো এয়ারপোর্ট থেকে রিটার্ন দিতে পারে। তাকে তো বুঝাতে হবে যে সে এখানে থাকতে আসতেছে, ঘুরতে আসতেছে। কিন্তু সাধারণত ল হচ্ছে 3 মাস পরে তাকে ফাইল করতে হবে। ফাইল করার পরে 1 মাসের ভিতরে কারেন্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তারপরেও বলবো বিষয়টি নিয়ে আপনি একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে কথা বলতে পারেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে স্যার, সালের সেপ্টেম্বরে আমার কেসটা ডিনাই হয়, তারপরে আমি আপনার কথা আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? না আমার স্পিকারটা বন্ধ করুন। জি, শুনতে পাচ্ছেন? জি, এখন বলেন। 26 সালের সেপ্টেম্বরে স্যার আমার কেসটা ডিনাই হয়, তারপর আমি বিআইএ আপিল করার পর আমার কেসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। জি, এখন 26 সালের জুলাই মাসে আমার আইসের কাছে একটা রিপোর্ট আছে স্যার। এখন আমি যদি মিশিগানে মুভ হই, তাহলে কি আইসকে ইনফর্ম করা লাগবে, বা মিশিগান গিয়ে কি আবার আইসের অফিসে রিপোর্ট করা লাগবে কিনা? তারপরে যদি প্রশ্নটার উত্তরটা দিতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনার যেহেতু একজন অ্যাটর্নি অবশ্যই আছে, যেহেতু বিআইএ আপিল থেকে আপনার রিমান্ড করা হয়েছে, দ্যাট ইজ গুড নিউজ যে আপনার কেসটা অ্যাক্টিভ হয়েছে, এখন ইউআর প্রসেসিং এ আছেন। কিন্তু আপনার অ্যাটর্নির সাথে কনসাল্ট করেন। ল হচ্ছে আপনি যদি আইসির কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে অবশ্যই আপনি যাবেন, এবং তাদের অনুমতি ছাড়া আপনি তাদেরকে ইনফর্ম না করে আপনি অন্য কোথাও অ্যাড্রেস চেঞ্জ করবেন না। তারা যদি মনে করে আপনি আইসকে ফাঁকি দিচ্ছেন, তাহলে আইস আপনাকে ওয়ারেন্ট ইস্যু করতে হবে, আপনাকে অ্যারেস্ট করতে পারে। আর আপনাকে কোর্টকে অবশ্যই জানাতে হবে, কারণ কোর্টকে জানালে আপনার চেঞ্জ অফ ভেন্যু মোশন ফাইল করতে হবে, আপনার কেসটা অটোমেটিক চলে যাবে এখানে যদি আপনি কোর্টকে জানান। এবং যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান, আপনার অফিসিয়ালি চেঞ্জ করলে, যদি অফিসিয়ালি চেঞ্জ করেন আর কোর্টকে জানান, চাইলে আপনার কেসটা মিশিগানে নিয়ে যেতে পারবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। অনেকেই আরও ফেসবুকে প্রশ্ন রেখেছেন এবং আমাদের টেলিফোনে অনেকেই অপেক্ষা করছেন। সবার প্রশ্নের উত্তর দেবো, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেন্ট বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিটার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম অনেকেই টেলিফোনে আছেন। একটি প্রশ্ন ফেসবুক থেকে নিব। সিফাত সাদমান, তিনি বলছেন টি ভিসা অ্যাপ্লিকেশন বোনাফাইড হলে তার মানে কি এটাই অ্যাপ্রুভের সম্ভাবনা বেশি? আর বোনাফাইড লেটার দিয়ে কি অ্যাসাইলাম ফাইনাল হিয়ারিংটা হোল্ড করা যাবে? কারণ আমার অ্যাসাইলাম পেন্ডিং কোর্টে, এর মধ্যে ভিসা টি অ্যাপ্লাই করেছি। উত্তরটা চাই, আপনার কি উত্তর আছে? ধন্যবাদ। টি ভিসা যদি আপনি যে হিউম্যান ট্রাফিকিং ভিসায় যদি আপনি অ্যাপ্রুভ হয়, তাহলে হয়তো আপনি কোর্টে এটা দিতে পারেন। অ্যাপ্রুভ না হলে আপনার জন্য সমস্যা। যদি অ্যাপ্রুভ না হয়, আপনারটা তো অনিশ্চয়তার মধ্যে, আপনি যদি ওইটা উইথড্র করেন তাহলে আপনার স্ট্যাটাস থাকবে না। সে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। জুয়েল খান, তিনি বলছেন একটা পরামর্শের জন্য কল করেছেন। যাই হোক, বিষয়টি হলো আমার একজন পরিচিত মানুষ স্টুডেন্ট ভিসা আমেরিকায় এসেছেন কয়েক বছর আগে, এখনও সে স্টিল স্টুডেন্ট, ভিসার মেয়াদও আছে, সে কিছুদিন আগে অ্যাসাইলাম করেছে। এখন ছেলেটি এখানে বিয়ে করলে কোনো অসুবিধা হবে কি? যদি তার যে স্ত্রী যাকে সে বিয়ে করবে সে যদি সিটিজেন হয়, কোনো অসুবিধা হবে না। সে যদি গ্রিন কার্ড হয়, গ্রিন কার্ড অবস্থায় যদি বিয়ে করে, তো ওই ছেলেটার স্ট্যাটাসটা ধরে রাখতে হবে আনটিল ইমিগ্রেশন ইন্টারভিউ পর্যন্ত, অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউ পর্যন্ত। অনেক ধন্যবাদ জুয়েল খান, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে জয়। জয় জি। জি, আমার কোয়েশ্চনটা হইলো মঈন স্যারের কাছে। আমার ওয়াইফ কানাডায় থাকে। জি। ইনি কানাডার সিটিজেন, নিয়েছে অ্যাসাইলাম নিয়ে প্রথমে গ্রিন কার্ড পেয়েছিল। তিনি পরে এখানে সিটিজেন হয়। এখন ইনির জন্য আমি অ্যাপ্লাই করছি। এখন ইনি যদি আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ আসার পরে ইনি আসতে চায়, ইনি কাউন্সিলর চেঞ্জ করতে হবে,
প্রথমে অ্যাপ্লাই ছিল কাউন্সিলর দিছিলাম ঢাকায়। এখন ইনি যদি এখানে যখন অ্যাপ্রুভাল পর আসার জন্য এমবেসি ফেস করবে, তখন তিনি সিটিজেনও চেঞ্জ করতে হবে না, সিটিজেনের কোনো প্রবলেম হবে? আপনার স্ট্যাটাসটা কি? আমি গ্রিন কার্ড হোল্ডার এখানে আমেরিকায়। গ্রিন কার্ড হোল্ডার। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার ওয়াইফ কানাডিয়ান সিটিজেন, তাই তো? জি জি। তা আপনি চাইলে কানাডা নিতে পারেন, যে কানাডা থেকে তো কানাডা থেকে ইন্টারভিউ হওয়া উচিত, কনসুলার প্রসেস কানাডা থেকে করেন। আপনার তো কানাডার সিটিজেন যেহেতু এখানে তো করতে পারেন, তার তো সিটিজেনশিপ কানাডাতে। আপনি কেন বাংলাদেশে যাবেন? সিটিজেন চেঞ্জ করতে হবে এখানে, কানাডা ক্যান্সেল করতে হবে? জি বুঝেন এক কথা, ক্যান্সেল আপনি কি স্পিকারটা বন্ধ করুন? এখানে আমি স্পিকার বন্ধ করছি। জি জি বলেন। ইনি যদি যখন আপনার আমেরিকায় আসবে, তখন কি কানাডিয়ান সিটিজেন ক্যান্সেল করতে হবে? আমেরিকার সিটিজেন ক্যান্সেল করতে হবে কিনা যদি যখন আমেরিকা আসবে? কানাডিয়ান সিটিজেন ক্যান্সেল করতে হবে না। আপনি যখন বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ সিটিজেন ক্যান্সেল করে আসেন না অবশ্যই, তো কানাডিয়ান সিটিজেনও ক্যান্সেল করতে হবে না। এটা থেকে গ্রিন কার্ড পাবে। গ্রিন কার্ড পেলে কোন দেশের নাগরিকত্ব মানে কোন দেশের নাগরিকত্ব বাদ দিতে হয় না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি অ্যাটর্নির সাথে আমার একটা প্রশ্ন করুন। যে আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে, জি আমি ওয়ার্ক পারমিট পাইছি, সোশ্যাল সিকিউরিটি আমার জানুয়ারিতে আমার অ্যাপয়েন্টমেন্ট। জি তখন আমার প্রশ্ন হলো, আমার অ্যাটর্নি উনি আবার ব্যাকআপ হিসাবে আমার অ্যাসাইলাম করছে। আমার যেহেতু I-360 অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আমি চাচ্ছি কি অ্যাসাইলামটা আমি স্টপ করতে, কি বা ক্যান্সেল করতে, এটা কি আমার কোন সমস্যা হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আমি আসলে আপনারা যখন অ্যাটর্নির কথা বলেন, এইভাবে বললে আমরাও সংকুচিত হয়ে আর কি সংক্ষুব্ধ হয়। কারণ হচ্ছে আপনার অ্যাটর্নি যেহেতু আপনাকে বলছে, তার অ্যাডভাইস ফলো করেন, তাকে যদি পছন্দ না হয় এইভাবে টিভিতে কথা না বলে আপনি আমাদের যে কোনো কারো কাছে আপনি ফুল ডকুমেন্ট নিয়ে আসেন। কারণ এক কথা যদি বলে দেয়, সেটা তো আপনাকে রং অ্যাডভাইস দেওয়া হতে পারে। আপনার অ্যাটর্নি যেটা বলছে হয়তো ভালোর জন্য বলছে, আমরা জানি না, কিন্তু পুরো ঘটনা না শুনে আমি আপনার অ্যাটর্নির বিরুদ্ধে কিছু বলতে চাই না। আপনি সব ডকুমেন্ট নিয়ে আমার কাছে না, যার কাছে আপনি ভালো লাগে একজন অ্যাটর্নির কাছে আপনি যান, তারপরে যে আপনি কথা বলেন। টিভিতে এইসব কথা বললে হয়তো এক কথা উত্তর যারা আমি সবসময় বলে কি, আমাদের দর্শকরা আপনার টিভির পরেও কিন্তু প্রশ্ন করে, বা একটা প্রশ্ন, কিন্তু আমি সবার বলি একটা প্রশ্ন একটা থাকে না। একটা প্রশ্ন উত্তর দিতে গেলে আমি আপনাকে 10টা প্রশ্ন করতে হবে। There is very very important life and death situation. আবারও বলি, wrong help always hurt. যদি আপনি এমন কারো কাছ থেকে অ্যাডভাইস দেন যে আপনাকে সাহায্য করতে চাচ্ছে কিন্তু সেটা জানে না, আমেরিকার ইমিগ্রেশনে মোটোই লেখা আছে wrong help always hurts. আপনি কারো কাছ থেকে অর্ধেক তথ্য দিয়ে বা 20% তথ্য দিয়ে ফুল যে কনসালটেশন চাবেন না। এটা সবাইকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। আপনারা যদি মনে করেন কোন জটিল মামলা আছে, অ্যাটর্নি একজন না, দুজন, তিনজনের সাথে আপনি সরাসরি কথা বলেন। আপনি তো কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, আপনার জন্যই ভালো। কিন্তু বলে ফ্রি যেটুক বলা যায় এটুক বললে আপনি প্রপার অ্যাডভাইসটা হয়তো পাচ্ছেন না। এবং ফ্রি করে কি অনেক করে কি ফ্রি অ্যাডভাইস দেয়, আপনি ফোনে জানতেছেন না ও অপর পক্ষে আপনার অ্যাটর্নি নাকি অ্যাটর্নি স্টাফ কথা বলতেছে। আমি যদি নিজে কথা বলি এক দায়িত্ব, যদি স্টাফ কথা বলে তার তো কোনো কনসালটেশন ফি করার সুযোগ নেই। ইনফরমেশন দিস নট কনসালটেশন, ইট ইজ ইনফরমেশন এক্সচেঞ্জ অনলি। কিন্তু অ্যাটর্নির কাছে যখন যাবেন বা ফোনে কথা বলবেন, আপনি যদি ইমিগ্রেশন বিষয়ে স্পেশালি, ইউ শুড টক টু লয়ার উইথ কনসালটেশন, এবং সব জিনিস শোনার পরে অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইস দেবে। অ্যাটর্নির জন্য ভালো, আপনার জন্য ভালো।
অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি এই যে উপদেশটা আপনাকে দেওয়া হলো, আমার মনে এটা সবার জন্য আমাদের মঙ্গলজনক, কারণ আমরা কাউকে ছোট করতে চাই না। আপনার কেস একজন অ্যাটর্নি দেখছেন, নিশ্চয়ই সমস্ত কাগজপত্র দেখে উনি যে রকম সিদ্ধান্ত নিতে চেয়েছেন সেটা আপনার মঙ্গলের জন্য করেছেন। তারপরেও যদি আপনার মনে হয় সন্দেহ জাগে, তাহলে সমস্ত কাগজপত্র নিয়ে সেকেন্ড অপিনিয়নের জন্য আরেকজন অ্যাটর্নির কাছে যেতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম রাফেল, আমি নিউ ইয়র্কে থাকি। আমার অ্যাসালাম কেস পেন্ডিং আছে। আমার সামনে একটা আইডি আছে, আমি কি যাবো না যাবো না? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আবারও সেম প্রশ্ন, আপনার অ্যাটর্নি আছে একজন, অ্যাসাইলাম যখন পেন্ডিং থাকে কোর্টে, ইউ মাস্ট হ্যাভ অ্যান অ্যাটর্নি, কারণ অ্যাটর্নি না থাকলে সরকার আপনাকে অ্যাটর্নি দিচ্ছে। দেশে এই সুযোগটা আছে, আপনি যতদিন অ্যাটর্নি পাবেন না ততদিন আপনাকে কেসটা আপনি ডেট নিতে পারেন। সো সরকার কিন্তু অনেক সংস্থা আছে, লিগ্যাল সেটা আপনাকে অ্যাটর্নি দিচ্ছে, আপনি পাচ্ছেন। সো একজন অ্যাটর্নির সাথে কথা বলেন। তবে আপাতত মনে হচ্ছে যদি আইসির অ্যাপয়েন্টমেন্ট থাকে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু আপনার অ্যাটর্নির সাথে নিয়ে যাওয়া উচিত। অ্যাটর্নির সাথে কথা বলেন। আপনি আইসির গেলে কেস বাই কেস ডিপেন্ড করে, সবাইকে কিন্তু অ্যারেস্ট করে না, আবার কেউকে অ্যারেস্ট করবে না এটাও বলা যাবে না। এটা আপনার ফাইলের উপর কিভাবে আসছেন, আপনি কি ফাইল করছেন, ডকুমেন্ট কি ছিল, ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যারেস্ট করার চান্সেস কতটুকু। সবাইকে অ্যারেস্ট করে না, আবার কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি ফাইল না দেখলে বলতে পারবো না আপনাকে অ্যারেস্ট করবে কি করবে না। আমার ফাইল দেখতে হবে আগে, আপনার এন্ট্রিটা দেখতে হবে, তারপরে আপনার কি অবস্থায় আসছেন এখানে সব দেখার পরে বলতে হবে আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা আছে কিনা। কিন্তু আপাতত দৃষ্টিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট মিস করা উচিত না। আর যদি কোনো কারণে আপনি অ্যারেস্ট হন, আমি আবারও বলছি, আমি জানি না যে আপনার ফাইল আমার কাছে নাই, তখন আপনি বন্ডের জন্য হিয়ারিং করবেন। অনেক সময় দেখা যায় জাজের জুরিসডিকশনের বাইরে চলে যায়। অনেক সময় আপনি হিয়ারিং এ যাচ্ছেন, জাজ বলে আই হ্যাভ নো জুরিসডিকশন টু গ্র্যান্ট দ্য বন্ড। যেহেতু সেকশনগুলো ডিফারেন্ট, এখানে আপনার অ্যাটর্নির সাথে সরাসরি কথা বলবেন অথবা অন্য কোনো অ্যাটর্নির সাথে কাগজপত্র নিয়ে কথা বলবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আব্দুর রকিব একটি প্রশ্ন তুলেছেন, জানতে চেয়েছেন যে বাস্তবতা আসলে কেমন সেটা সম্পর্কে। তিনি বলছেন যে আপনার জানা মতে, মানে অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার জানা মতে পেন্ডিং অ্যাসাইলামে ওয়ার্ক পারমিট আছে এমন কোনো ব্যক্তি, এরকম কেউ ডিপোর্টেশন হয়েছে কি, যার পেন্ডিং অ্যাসাইলাম ওয়ার্ক পারমিট আছে, ডিপোর্টেশন হয়েছে কি? যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তার, গত বছর বা এক বছরের মধ্যে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আবার আমি উত্তর দিচ্ছি, ডিপেন্ড করে আপনার এন্ট্রি কিভাবে হয়েছে। বর্ডার দিয়ে আসছেন, উইথ ইন্সপেকশন, উইদাউট ইন্সপেকশন, আপনি কি ইন্টারভিউ হয়েছিল না হয়েছিল, আপনি অ্যাডমিসেবল না ইনঅ্যাডমিসেবল ছিলেন, আপনি কি অ্যারাইভাল এলিয়েন ছিলেন নাকি ইউ আর নট প্রেজেন্টেড দ্য অ্যাডমিসেবল। অনেকগুলা প্রশ্ন আছে এখানে। তো আপনার এন্ট্রিটা ইম্পর্টেন্ট, এবং তারপর আপনার স্টোরিগুলা কি। যদি আপনি ফেক মনে করে তো আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার কাছে এরকম কেস আসে না, তবে অন্যের কেস আমার কাছে আসছে যেটা আমাকে তাদের সার্ভিস দিতে হয়েছে। আশা করি আব্দুর রাকিব আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ঘটনাটা একেবারে সরাসরি বা প্রত্যক্ষভাবে না বললেও যা বলা হয়েছে তাতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। এখন আজকে আমাদের হাতে খুব একটা সময় নেই, তো যে পরিস্থিতি যেটা নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, যে বর্তমান ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় কোনো ইমিগ্রেশন আবেদন করা কতটুকু ঝুঁকিপূর্ণ বা নিরাপদ আদৌ কি না, এরকম একটি প্রশ্ন আপনাকে করেছিলাম, যে ভুল বা অসম্পূর্ণ আবেদন করলে কিভাবে সেটা ডিপোর্টেশন দ্রুততর করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনি একটু পরামর্শ দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। ধন্যবাদ। আবারও বলছি, ডিপোর্টেশন কয়েকটা প্রক্রিয়ায় হয়। যদি কেউ ভলান্টারি ডিপার্চার নিয়ে আমেরিকা থেকে না যায় তো অটোমেটিক ডিপোর্টেশন। কেউ হয়তো ইন অ্যাবসেন্সিয়া ডিপোর্টেশন, কোর্টে কেস ছিল, আইসে জানায়, তারপর তার ওয়ারেন্ট হয়ে গেছে, সে কোর্টেও দেখছিল, সে জানায়, সে ডিপোর্টেশন তার হয়ে যেতে পারে। অথবা জাজের অর্ডারের মাধ্যমে ডিপোর্টেশন হয়। যদি কেউ আপিল না করে থাকে তার মানে এই ডিপোর্টেশনটা ফাইনাল। এবং ফাইনাল ডিপোর্টেশন হওয়ার পরে অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া অতীতের গভর্নমেন্ট আমাদেরকে হেল্প করেছে, কিন্তু বর্তমান সরকার অনেক কঠোর এসব ক্ষেত্রে। যদি আপনি নতুন কোনো বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেন, এগুলা কিন্তু সরকার হয়তো আপনাকে এনফোর্স করে না, তখন জানতে পারে যে আপনি কোথায় আছেন। এক্ষেত্রে রিস্কটা থেকে যায়। আপনার যখন নতুন কোনো ফাইল করবেন, আপনি অ্যাটর্নির সাথে টোটাল আগের ফাইলটা এনে ফয়া করে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টে টোটাল ফাইল নিয়ে আসার পরে অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইস করতে পারবে আসলে আপনার
ফার্দার কিছু করা উচিত কিনা, নাকি এই মুহূর্তে চলে যাওয়া উচিত, নাকি এই মুহূর্তে নীরব থাকা। অনেক সময় নীরব থাকা অনেক সময় ভালো জেলে যাওয়া থেকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের কাছে যেমন নিশ্চয়ই আপনাদের কাছেও তেমনই মনে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনিও অত্যন্ত ব্যস্ততা, কারণ আপনি ব্যস্ততা না থাকলে অবশ্যই স্টুডিওতে আছেন, কারণ কী পরিমাণ ব্যস্ত, সে কারণে আপনি অফিস থেকে আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে এবং সত্য ঘটনাটা একেবারে সঠিকভাবে উপস্থাপন করার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম। সুপ্রিয় দর্শক, বর্তমানে ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় অন্য কোনো ইমিগ্রেশন আবেদন করা কতটুকু নিরাপদ, বা আবেদন করা সেটা কতটা ঝুঁকিপূর্ণ, বা চুপ থাকাটাও অনেক সময় ভালো হয়, এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।